নমস্কার, তারাদের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি পৃথা রয়েছি আপনাদের সাথে। আজকে আমাদের এই এপিসোডে অনেক অতিথি, অনেক তারা আমরা বলি। প্রথম যিনি রয়েছেন আমার সাথে, তার পরিচয় দেওয়া ধৃষ্টতা আমার নেই, তাকে আপনারা সবাই চেনেন। গানের মাধ্যমে তিনি আপনাদের সকলের মন জয় করেছেন। আমার সাথে রয়েছেন তিমির বিশ্বাস। কেমন আছো আগে বলো? খুব ভালো, অলওয়েজ ভালো থাকি। পজিটিভিটিটাই তো আসল। হ্যাঁ, মানে ওটা আছেই আর কি। এবং সেটা কি গান যারা গায় তাদের মধ্যে কি বেশি থাকে? না, এরকম কোনো ব্যাপার নয়। যারা পরিশ্রম করে তাদের মধ্যে পজিটিভিটি থাকে, মানে যারা পরিশ্রমী তারা সবসময় পজিটিভ থাকেন আর কি, এটা আমার বিশ্বাস। এখন আজকে তো আমরা আলোচনা করবো সেলাই নিয়ে। সেলাই শুরুটা কিভাবে হয়েছিল, আর সেলাই বা কেন? একদম সেলাইয়ের এই ফিল্মের ইনসেপশন কিভাবে হয়েছে সেটা আরও ডিটেলে স্বরূপ বলবে, কিন্তু আমার সাথে সেলাইয়ের যে তোমার জার্নিটা সেটা তীর্থ এবং প্রথমে তীর্থই যোগাযোগ করে। তীর্থ এই ছবির এডিটে কাজ করেছে এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছে। তো স্বরূপের সাথে সে কাজ করেছে, দুজন মিলে আমার সাথে যোগাযোগ করে তীর্থ এবং স্বরূপ, যে এরকম একটা গান আছে সিনেমার জন্য, তো আমরা ইন্ডিপেন্ডেন্টলি সিনেমা বানাচ্ছি, তো তুমি যদি গাও গানটা, তো তুমি কীরকম রেমুনারেশন নাও, যেরকম যে কথাবার্তাগুলো হয়, তো সেরকম কথাবার্তা হয়। তো আমি ওদেরকে জানাই যে আমি আমার এই রেমুনারেশনে আমি এইরকম সময় ফ্রি আছে, আমি গাইতে পারবো। তো সেভাবেই সব ফিক্স হয় এবং আমি স্টুডিওতে যাই। এবং স্টুডিওতে গিয়ে যেটা হয় যে ইন্ডিপেন্ডেন্ট ছবির সঙ্গে আমার একটা সবসময়, তো ইন্ডিপেন্ডেন্ট যে কোনো কাজের ক্ষেত্রেই আমার একটা ইন্টারেস্ট জন্মায়, কারণ আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে পছন্দ করি। এবং আমি মানে ফিল্মের মিউজিক বাদ দিয়েও যে স্বতন্ত্রভাবে মিউজিক যে রয়েছে সেটার একটা, তো অনেকে মিলে সেটা নিয়ে লড়াই করছেন, তাদের মধ্যে আমরা একটা আমাদের ব্যান্ডও সেরকমভাবেই কাজ করছে, বা আমি সোলোও সেভাবে কাজ করার চেষ্টা করি। তো সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট কাজ কীভাবে হয়, তার একটা কী ইন্টেনশন থাকে, তার মোটিভেশনটা তারা কীভাবে পায়, কত যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, কত ওঠানামার মধ্যে দিয়ে যায়, সেটা আমি জানি। আমরা একটা গানের মিউজিক ভিডিও করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো একটা ফিল্ম ইন্ডিপেন্ডেন্টলি তৈরি করছে এতজন মানুষ, সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ আমি নিজে ভবিষ্যতে ফিল্ম বানাতে চাই ইন্ডিপেন্ডেন্টলি। ও আচ্ছা। তো যারা এই কাজগুলো করে তাদের সঙ্গে আমার একটা যোগাযোগ রাখতে, বা তাদের কাজের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি, কারণ আমি ওদের থেকে অনেক কিছু শিখতে পারি। তো স্টুডিওতে গিয়ে যেটা হয়, আমি দেখলাম যে এই সিনেমার যে এডিটর, মূল যে এডিটর আমাদের প্রণয়কে আমরা সবাই চিনি, সৃজিতদার অনেক কাজ এবং আরও অনেকের প্রচুর কাজ করছে ইন্ডাস্ট্রিতে, একটা নাম, বড় নাম প্রণয়। আমরা একই পাড়াতে থাকি, আমাদের ভালো বন্ধুত্ব আছে, আমরা একসাথে চা খাই, আড্ডা দিই। তো প্রণয় দেখলাম স্টুডিওতে আছে, ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারাও রয়েছেন, এবং পুরো টিম যারা ব্যাক এন্ডে কাজ করছেন, সেই পুরো টিম মিউজিক ডিরেক্টরের সাথে সবাই রয়েছে। তো এইটা খুব ইন্টারেস্টিং লাগলো। কোনো রেকর্ডিংয়ে আমার এরকম হয়নি যে আমি কোনো সিনেমার গান গাইতে গিয়েছি, আমার এত বছরের গান গাওয়ার অভিজ্ঞতাতে, সেখানে সিনেমার এডিটার উপস্থিত আছে, এবং গিয়ে জানতে পারলাম সে এডিটার সিনেমাতে অভিনয়ও করেছে। ওরে বাপরে! তো এই ব্যাপারগুলো দেখে আমার একটা খুব ইন্টারেস্টিং লাগলো। মনে হলো যে কি, মানে এটা দুর্দান্ত একটা টিম, মানে সেই স্পিরিটটা ফিল করছিলাম। তো স্টুডিওতে গিয়ে যেটা হয়, আর ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, তুমি থেকে তুইতে চলে আসে সম্পর্ক। তো ওরাও খুব রিল্যাক্সড ওয়েতে আমাকে পুরো ব্যাপারটা, জার্নিটা, যে এত ওঠানামার মধ্যে দিয়ে ওরা গেছে, 3 বছর ধরে ওরা সিনেমাটাকে বানাচ্ছে, কখনো এগিয়েছে, কখনো পিছিয়েছে, আবার যেটা হয় ইন্ডিপেন্ডেন্ট, সেটার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়। এবং ওরা দেখলাম বললো যে আর বেশ কয়েকটা গান রয়েছে সিনেমাতে, আমি যে অন্য গানগুলো শুনি তাহলে। তো আমাকে আরও গানগুলো শোনালো, এবং একটি গান, তার মধ্যে আরেকটি গান আমার পছন্দ হলো। তো সেইটা ওরা অন্যভাবে প্ল্যান করে রেখেছিল, অন্য কাউকে দিয়ে গাওয়াবে। তো আমি বললাম যে এই গানটা আমার খুব ভালো লাগছে, আমি এই গানটা গাইতে চাই নিজের ইচ্ছাতেই। আচ্ছা, মানে এরকম কি আগে কখনো হয়েছে যে তোমার গান পছন্দ হয়েছে, তুমি গাইতে চাইছো, তুমি নিয়ে নিচ্ছ কার্যত? অ্যাকচুয়ালি আমি যে কোনো ভালো গানই আমার শুনে মনে হয় আমি গানটা গাইতে পারলাম, একদম যে কোনো শিল্পীর সেটা আমার সবসময় খিদেটা থাকেই। এবং আমি একটু অ্যাগ্রেসিভলি, আমার কোনো গান ভালো লাগলে আমি চেয়ে নিই, আমার কোনো রকমের ভালোর সাথে কোনো সমঝোতা না, আমার কোনো ওই ব্যাপারে ইগো নেই, আমি একদম চেয়ে নিই যে আমাকে পয়সা দিতে হবে না, আমি গাইবো গান। তো এই ক্ষেত্রেও তাই হয়, আমি ওদেরকে বলি এই গানটা আমি গাইতে চাই। ওদের একটা অন্য প্ল্যান ছিল, আমি ঠিক আছে সেই প্ল্যানটা তোদের থাকুক, আমার একটা ভার্জন রাখ গানটার।
তো আলটিমেটলি সেই গানটা আমারটাই মেন ভার্সন হয়ে আছে এখন অবধি। তো এখন অবধি মানে তো হ্যাঁ মানে সেটাই থাকবে সিনেমাতে, হ্যাঁ প্রবাবলি ওটাই থাকবে। এবং মেবি এটা যেহেতু ও যেভাবে দেখছে এই জিনিসটা, স্বরূপ এবং বাকিরা যেভাবে দেখছে, যে এরপরে হয়তো অন্য কোনো ভার্সনও আসতে পারে, কোনো ফিমেল সিঙ্গারও হয়তো এটার একটা ভার্সন তৈরি করতে পারে, বা অন্য কোনো মেল সিঙ্গারও গাইতে পারে। তো ওরা খুবই ওপেন রেখেছে জায়গাটা, খুবই আমার সেটা খুব ভালো লেগেছে। তো এইভাবে করতে করতে আস্তে আস্তে ওদের সঙ্গে যুক্ত হয়ে যায়। এবং তারপর যেটা হয় যে এই গানগুলোর আমার মনে হলো যে এত ভালো গান কোথায় মিক্স করবি, কোথায় মাস্টার করবি। তো সেটা নিয়ে ওরা একটু কনফিউশনে ছিল, কোথায় করবো বুঝতে পারছিলাম। ঠিক আছে, তাহলে আমি করছি, কারণ বিকজ আমি ফকিরার কাজগুলো করি এখন, আমি নিজের কাজ নিজেই মিক্স মাস্টার করছি। তাহলে তোরা দেখ, আমি যদি আমার কাজ যদি তোদের ভালো লাগে তাহলে রাখবি। তো সেখান থেকে আমি ওদের মিক্স মাস্টারিংয়ের প্রসেসে ঢুকে গেছি। তো এভাবে করতে করতে কী হলো, কখন যে আমি ওদের একটা টিমের পার্ট হয়ে গেছি সেটা বুঝতে পারিনি। তো এই জার্নি আর কি, এখনও সেই জার্নিটা চলছে। এইটা খুব ইম্পর্টেন্ট, একটা টিমের পার্ট হওয়া, নিজেকে তাদের একজন মনে করাটা যে কোনো ভালো প্রোডাকশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। একদম একদম একদম। আর এই গানটা যেটা তুমি গাইলে, সেটা এত গান গেয়েছো, এত কাজ করেছো, তোমার নিজস্ব একটা ব্যান্ড আছে, এত জনপ্রিয় গান আছে। আমি যদি বলি এই গানটার মানে ইউএসপিটা কি? ইউএসপিটা হচ্ছে যে এক্স্যাক্টলি ইউএসপি আমি জানি না, কিন্তু আমার কি ভালো লেগেছে গানটা সেটা বলতে পারি। আমার সঙ্গে পাহাড়ের একটা, মানে আমার সঙ্গে কেন, প্রচুর মানুষের পাহাড়ের সাথে একটা ভালো একটা সম্পর্ক আছে। তো আমারও তাই, আমি বছরে 3-4 বার পাহাড়ে যাই এবং সেখানে গিয়ে আমার প্রচুর নতুন কিছু কাজকর্ম, ওখানে গিয়ে ভাবনা চিন্তা আইডিয়েট করা যায় আর কি। তো পাহাড়ের সাথে একটা অদ্ভুত যোগাযোগ আছে। এবং এই গানটার ভিজুয়ালে আমরা শুধু পাহাড় দেখতে পাবো। এবং গানের কথার মধ্যে দার্জিলিং শব্দটা আছে, তো দার্জিলিং শুনলেই মনটা ভালো হয়ে যায়। তো এই সব কিছু মিলে আমার মনে হয়েছিল যে একটা অদ্ভুত কানেকশন, এটা বোধহয় আমার জন্যই এই গানটা করা হয়েছে। এবং এই ধরনের গান গাইতে খুব ভালো লাগে, কারণ যে ধরনের গান আমি কম্পোজ করি, যেগুলো এখনও আনরিলিজড আছে, তো যে ধরনের গান আমি কম্পোজ করতে ভালোবাসি সেই রকমই ধরনের টিউন, এবং যে সেরকমই সুন্দর লিরিক্স, এত প্রাঞ্জল লিরিক্স এবং গানের সহজ সুরের সাথে যেরকমভাবে যায়, এবং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে গানটার, এবং ভিজুয়াল সব মিলে আমার খুব মনে হয়েছে যে এটা একটা টিউনিংটা খুব ভালো আছে, যে পুরো যে কাস্টিংটা আছে আমি এবং এভরিথিং, পাহাড়ের দৃশ্য, লিরিক, সুর, এই পুরোটা কোথাও একটা মেলবন্ধন হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে মানুষজন যেভাবে গানটা কানেক্ট করছেন। তো আমার মনে হচ্ছে যে ওই কানেকশনটা তারা ফিল করছে। আচ্ছা তিমির দে, আমরা কি সেলাইকে মিউজিক্যাল ফিল্ম বলতে পারি? হ্যাঁ, ডিরেক্টর তো তাই বলছেন, এটা মিউজিক্যাল ফিল্ম। এবং কারণ এই বিভিন্ন ভালোবাসার গল্প এখানে আছে, অনেক রকমের ভালোবাসার গল্প আছে, যেগুলোকে মিউজিক দিয়ে সেই সুতোটাকে বাঁধা হয়েছে। একটা গল্প একটা ক্লাইম্যাক্সে যাচ্ছে, বা একটা গল্পের একটা উত্তরণ ঘটছে, সেখানে একটা গান দিয়ে সেই জায়গাটাই হচ্ছে। তো আবার কোথাও একটা স্যাড একটা ক্লাইম্যাক্সে ঢুকছে, সেখানে আবার একটা গান ইউজ হচ্ছে। তো গান দিয়েই মোটামুটি ওই গল্পগুলোকে, মানে সেই সেলাইটা করেছে আর কি। তো সেই জন্য। কিন্তু তোমার কি মনে হয় সম্পর্কের এই যে বাঁধন, এই যে সেলাই, প্রত্যেকটা সম্পর্কে আবেগ থাকে, প্রত্যেকটা সম্পর্কে সমস্যা থাকে, অভিমান থাকে, মান অভিমানের বন্ধুত্ব থাকে, কিন্তু সেলাই করলে কি সেটা মজবুত হয়? সেইটা বলা মুশকিল, কারণ সেলাই আপাতত দেখো, যা আমরা চারপাশে যা আমরা পড়ে আছি, যা কিছু করছি, আমাদের সব কিছুই তো অ্যাকচুয়ালি আমরা সেলাই করে করছি। তো যেটা হয় যে সেলাই আমাদের এই, মানে যে সমাজে আমরা বাস করছি, সেই সমাজে একটু ভালোভাবে বাঁচার একটা রাস্তা খুঁজে দেয়। আমি বলবো না যে ওটা বেস্ট অপশন। এখন যে আমরা সবসময় বলি, যদিও নেগেটিভিটি তুমি পছন্দ করো না, তবুও যেভাবে সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছি, সেখানে বেঁধে থাকাটা কতটা জরুরি বলে তোমার মনে হয়? সামাজিক অবক্ষয় সবসময়তেই ছিল, আজ এখন নতুন কিছু নয়, ধরন পাল্টে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভালো খারাপ দুটোই সাইমেন্টানেসলি চলে। আমার যেটা আমি ফিল করি যে দুটো পাশাপাশি চলে সবসময়তে, এবং এটা থাকবেই সারা জীবন, সৃষ্টির শুরু থেকে শেষ অবধি এই দুটো পাশাপাশিই চলবে, নইলে ব্যালেন্স থাকবে না। তুমি বললে যে বেঁধে থাকার শব্দটা আমার খুব ভালো লাগলো, সেই জন্যই প্রশ্ন করা যায়, আমরা কি এখন সেই বেঁধে থাকাটা কি আমরা পারি, নাকি আমরা খুব অধৈর্য হয়ে যাচ্ছি? অ্যাকচুয়ালি বেঁধে থাকা, বাইরের কারোর সাথে বেঁধে থাকার থেকে আগে নিজের বাঁধনটা শক্ত করা উচিত আমার মনে হয়। তো আমরা নিজেরাই নিজেদের টুকরোগুলোকে সামলাতে পারছি না, বাঁধতে পারছি না, সেলাই করতে পারছি না, তো কি করে হবে? সেটা কি আপব্রিঙ্গিং এর জন্য না, তাহলে সেটা সব কিছু মিলে, মানে শুধু আপব্রিঙ্গিং নয়, সবটা মিলে, মানে আমাদের কাছে আমাদের রুটে চলে যেতে হবে আবার,
মানে আমার মনে হয় যে কারণে আমি রবীন্দ্রসঙ্গীত বা ফোক বা আমাদের একদম রুটেড যে গান বাজনা সেটা সেই দিকে বেশি আমার ইন্টারেস্ট একটাই কারণে, কারণ এটা আমি এটা ছোটোবেলা থেকে শিখেছি যে বাবা আমাকে বলতেন যে যখনই খুব কনফিউজ হয়ে যাবি, যখন কি করব বুঝতে পারবি না, তখন নিজের রুট খুঁজে বার করতে হবে, তাহলে অনেক প্রশ্নের আমার কাছে তো আমি তো সমাধান আমার কাছে নেই, কারোর কাছেই নেই, কিন্তু আমরা আলোচনাটুকুই করতে পারি, চেষ্টা করতে পারি। আমি এভাবে একটা চেষ্টা করছি যেটা আমাকে কিছুটা সাহায্য করছে। আরেকটা শেষ হচ্ছে যে তোমার আপকামিং কি বছর, তো আমরা মোটামুটি মধ্য গগনে রয়েছি, এবছর আমরা আর কি পাচ্ছি তোমার থেকে? এবছর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ফকিরার একটা ইপি আসছে, যেটা আমরা কবির মানে সন্ত কবিরের গান নিয়ে আমরা করছি। দুটো গান না, খুব তাড়াতাড়ি, পুজোর আগে, ওকে, হ্যাঁ, প্রবাবলি এই মাসেই আসছে। তো সেখানে দুটো করে গান থাকবে, আমরা দোহে নাম দিয়েছি আমাদের ইপিটার, যেখানে দুটো গান থাকবে কবির, এবং এই সন্ত কবিরের গানগুলোর কম্পোজিশনগুলো আমরা করেছি। এটা একটা বড় কাজ, এবং আরও এটা পরপর আসতে থাকবে, মানে দুটো করে গান আমরা রিলিজ করবো দোহে ফ্র্যাঞ্চাইজি। আচ্ছা, এটা মোটামুটি কটা গান টোটাল? এন্ডলেস, মানে আমরা প্রথম ইপিতে দুটো, সেকেন্ড ইপিতে আবার দুটো করে আমরা রিলিজ করতে থাকবো। আপাতত 4টে গান রেডি আছে, 2 গান রিলিজ করছে। ফকিরার থেকে আমরা অনেক কিছু পাবো, এটাই বলার যে খুব ভালো থেকো, সুরে থেকো। আর তোমার যে কথাটা খুব ইম্পর্টেন্ট এবং ভালো লাগলো সেটা হচ্ছে বেঁধে থেকো, এবং তুমিও তোমার শ্রোতাদেরকে এই বার্তায় দিও যে আমরা প্রত্যেকে যাতে বেঁধে থাকতে পারি। তারাদের কথা আজকে অনেক অতিথি, আপনারা সঙ্গে থাকুন, ফিরে আসছি আরও এক নতুন অতিথিকে নিয়ে। ফিরে এলাম, আমাদের নতুন এক অতিথি, আমার সাথে রয়েছে প্রীতি বলবো না লাবণী বলবো? দুটোই। মানে এখন প্রীতি কতটা লাবণীর মধ্যে আছে? এখন প্রীতির মধ্যেই আছো। আচ্ছা, লাবণীটা যে তোমার চরিত্রের নাম সেলাইতে, এটার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলে, যেহেতু এটা তোমার ডেবিউ? লাবণী চরিত্রটা আমাকে প্রথমে আমাদের যে স্ক্রিপ্ট রাইটার আছে তিনি দিয়েছিলেন, আর এটা বেসিক্যালি একটা শর্ট ফিল্ম ছিল, মানে এটা একটা সিনেমা, মানে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হবে এটা প্ল্যানিং ছিল না? ওকে, শর্ট ফিল্ম ছিল, সেটার জন্য আমি অডিশন দিতে গেছিলাম। আর তখন আমাকে লাবণীর চরিত্র কি সেটা দেখলাম প্রীতির থেকে অনেকটাই আলাদা, তো সেই জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো অডিশন দিয়ে সিলেক্ট হই, আর সেটা শর্ট ফিল্মের মতনই পুরো আমাদের সঙ্গে ট্রিট করা হয়েছে। তার আগে 1-2 ওয়ার্কশপ হয়, সেরকম হলো। হঠাৎ করে আমাকে বললো যে এটা শর্ট ফিল্ম নয়, এটা এবার ফিচার হবে। করতে গিয়ে ওরা ওটাকে মানে পুরোপুরি ফিচার লেন্থ করে ফেলেছে। আর তখন আমি মানে ভীষণ ব্লেসড, আমি এবং আমার যারা কো-অ্যাক্টরসও আছে তারাও নতুন, তো ভীষণই ব্লেসড, এবং নতুনদের জায়গা পেতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো তখন আমাদের যে বাদ দেয়নি, সেটার জন্য আমি ব্লেসড। আচ্ছা, তা যখন তুমি শুনলে লাবণী করতে হবে, এর আগে তো নিশ্চয়ই কাজ হয়েছে অনেক? হ্যাঁ, মানে টুকটাক নয়, আমি 3 বছর আগে সিরিয়াল, তারপরে ছোট শর্ট ফিল্ম বলো, তারপরে কিছু ফিচার্সের ছোট জায়গায় কাজ করেছি, ফলে বেসিকটা জানা ছিল। কিন্তু করোনা যেদিনকে পড়লো, ঠিক তার পরের দিন থেকে আমি অফ নিই, মানে অফ এমনিও হয়ে গেছিল সব কিছু। আর তারপরে আমি মানে আর মানে কোনো কিছু করি না, মানে তারপরে তো শুরু হয়ে গেছিলো, তারপরে আমি সিরিয়াল থেকে শুরু করে সব কিছু থেকে নিজে থেকেও অফ করি। আর তখন আমি অভিনয়টা কি বুঝতে পারি, আরও ইন ডেপথে বুঝতে পারি। আচ্ছা, এবার যেটা একটু জানার যে লাবণী, এটা কেন তুমি বললে প্রীতির থেকে অনেকটা আলাদা? লাবণী প্রচণ্ড একটা এক্সট্রোভার্ট নেচারের মেয়ে। আচ্ছা, আর আমি ভীষণই ইন্ট্রোভার্ট, মানে আমার কাছে বইটাই সব কিছু। আচ্ছা, বই পড়তে ভালোবাসি। আচ্ছা, লাবণী সবাইকার সমস্যাকে মেটাতে গিয়ে নিজেই সমস্যায় পড়ে যায়, এরকম একটা মেয়ে। লাবণীর নেচারটা ভীষণই এক্সট্রোভার্ট নেচারে, আজকালকার যেরকম মানে এক্সট্রোভার্ট নেচারে মেয়েরা হয়, জেনজি ওই রকম লাবণী। আচ্ছা,
অসুবিধা হয়েছিল লাবণীর সাথে নিজেকে মানিয়ে নিতে? কারণ একটা চরিত্র যখন করতে হয় সেটা না ওইটা অসুবিধা বলবো না, ওটা তো মজা। ওটা মজা না, আমি মজা। বলছি একটা চরিত্র যখন করতে হয় এবং সেটা বড় পর্দায় এমন করে ফুটিয়ে তুলতে হয় যাতে দর্শকরা বোঝে যে না, লাবণীর জন্য প্রীতি একেবারে পারফেক্ট। তো সেই জন্য সেই জায়গায় নিজেকে আনতে পরিশ্রম কতটা করতে হয়েছিল? সব কিছুর তো একটা সাধনা প্রিপারেশন লাগে, তো সেই জায়গা থেকে আমাদের যিনি ডিরেক্টর উনি ভীষণ হেল্প করেছেন, শুধু লাবণীকে নয়, অমৃতা, কৃষ্ণেন্দু, আমাদের যতজন পুরো গোটা বিপ্লব টিমকে। ভীষণই হেল্প করেছেন। কিভাবে ক্যারেক্টার গ্রাফটা তুলবি, কিভাবে নামাবি, তারপরে একে অপরের সঙ্গে কেমিস্ট্রিটাকে কিভাবে ফোটাতে হয়। আর আমাদের এই সেলাইয়ের একটা ইউএসপি আছে, সেটা হলো আমরা যে কজন চরিত্রটাকে করেছি কোনো রকম হিরোইজম বা ফেমিনিজম কিছু রাখিনি, ভীষণ অনেস্টের সাথে করেছি, খুব অনেস্টিটা পাওয়া যাবে। আর সেইটাই দর্শকের কাছে ইউএসপি হতে পারে, মানে দর্শক নিজেদের সাথে ম্যাচ করাতে পারবে, মেলাতে পারবে যে হ্যাঁ এরকম ক্যারেক্টারের মেয়ে তো আছে লাবণী, এরকম অমৃতাও আছে। অমৃতা ভীষণ ইন্ট্রোভার্ট, অপোজিট ক্যারেক্টার। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডের পার্ট করছে সেলাইতে। আচ্ছা, বাস্তব জীবনে কি এটা সত্যি মানা হয় যে সেলাইয়ের মতো সব সম্পর্কই বুনে দিলে, গেঁথে দিলে সেটা টিকে যায়? হয় হয়, থ্রু আন্ডারস্ট্যান্ডিং তো সেটা হয়। তাই? হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং তো হবেই, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে তো সেই ছেঁড়াটা শুরু হয়। তখন কি এটা সত্যি সম্ভব যে সেলাই করে সেই পুরনো সম্পর্কটা আবার গেঁথে পুরনো জায়গায় নিয়ে আসা? সম্ভব, সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে তো সম্ভব, কিছু কিছু ক্ষেত্রে ছেঁড়া ফাটলটা তো থাকে। মানে তিমিরদা যেরকম খুব ভালো একটা কথা বললো যে বেঁধে বেঁধে থাকা, এখনকার দিনে তো আমরা সত্যি বেঁধে বেঁধে থাকতে ভুলে গেছি। ওইটার জন্য তো মানে ইন জেনুইনলি যদি বলি তাহলে ওইটা কি বলতো, ওইটা আন্ডারস্ট্যান্ডিং এর থ্রুতেই হয়। মিসআন্ডারস্ট্যান্ডিং হয় একে অপরের সঙ্গে থাকলে গেলে, মানে সেটা ফ্যামিলি মেম্বার হোক, যে কেউ হোক, সেখানে একটু তো হাতাখুন্তি পাশাপাশি থাকলে তো ঠোকা হয়। স্বপ্ন হয় না অনেকের যে এনার সাথে কাজ করব? সবাইকার সঙ্গে কাজ করতে ইচ্ছে, তাই না? তবুও একটা তো থাকে, মানে ধরো ছোট থেকে আমরা এরকম হয়, কেউ সত্যজিৎ রায় সিনেমা দেখে, কেউ সেটা আমি জানি, মানে আমার মাইন্ডেও একজন আছেন, মানে বলো, ওনার কাছে পৌঁছানোটা নিশ্চয়ই সেটা হবে। সেইটা তো আমাকে এগোতে হবে। মীরা নায়ের। মীরা নায়ের, আচ্ছা। এখন তো অনেক বেশি মানুষ আবদ্ধ ওই মোবাইল ফোন বা ল্যাপটপে। বড় পর্দা তো একটা আলাদা এক্সপিরিয়েন্স, আর সেটা মনে হয় আমি যেদিনকে রিলিজ করবে সেদিনকে দেখতে পাবো। এখনো দেখতে পাইনি, বড় পর্দা একদম নিজেকে দেখতে পাইনি। ছোট থেকে কি প্রীতির ইচ্ছা ছিল যে অভিনয়টাই করবে? ছোটবেলা থেকে নাচ করতাম, 2.5 বছর বয়স থেকে নাচ করি। নাচ আমার ভালোবাসা, এখনো প্র্যাকটিস করি ডিফারেন্ট ক্লাসিক্যাল ফর্মস বলতে গেলে। নাটক থেকে যারা নাটকে অভিনয় করে সেখান থেকে আসা, আমি নাটক করেছি, এমন নয় যে করিনি। আমাদের যিনি রাইটার সমুদ্র, মানে ও তো আমার 7-8 বছরের বন্ধু, তো সে আমাকে তার নিজের নাটকে যখন সুযোগ দেয় তখনই। আর স্বরূপদার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন? স্বরূপদা, সমুদ্র, আমরা হলাম ট্রায়ো, মানে হ্যাঁ 7 বছর আগে থেকে বন্ধু। বেস্ট উইশেস রইল। আমি আগামী দিনে প্রীতিকে নিশ্চয়ই অন্য বড় কোনো চরিত্রে পাবো এবং তোমার স্বপ্ন পূরণ হবে। আমরা ফিরে আসছি আবার আমাদের নতুন এক অতিথিকে নিয়ে। আজকের আমাদের এপিসোডের শেষ অতিথি বলাই যায় ক্যাপ্টেন অফ দ্য শিপ স্বরূপদা। কেমন আছেন? ভালো আছি। সেলাই, হঠাৎ সেলাইয়ের মানে সেলাই এই শব্দটা কেন মাথায় এলো? সেলাই আসলে আমাদের জীবনযাত্রায় অনেক রকমের সম্পর্ক দেখি। সেই সম্পর্কগুলো মানে কোথাও ঠিক থাকে বা কোথাও হালকা ছিঁড়ে যায়। তো আমার এই গল্পটা একটা মিউজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে আমি এটা সেলাই করেছি। মিউজিক্যাল ট্রিটমেন্ট, তাহলে কি আমরা এটাকে বলতে পারি মিউজিক্যাল ফিল্ম? হ্যাঁ, এটা মিউজিক্যাল ফিল্ম, বিকজ এখানে 6টা অরিজিনাল গান রয়েছে, একটা রবীন্দ্রসঙ্গীতে কিছু পোর্শন ইউজ করা হয়েছে। কোন রবীন্দ্রসঙ্গীত? আমারও পড়ানো যা চায়।
সেটা কে গেয়েছেন? সেটা সৌমাল্য আচার্য বলে একজন গিয়েছেন, মানে সিঙ্গার, তিনি গিয়েছেন। বাকি 6টা গানের মধ্যে 2টো গান তিমির বিশ্বাস গিয়েছেন। বৃষ্টি দিন অলরেডি আমরা শুনে ফেলেছি। আর একটি সারপ্রাইজ রয়েছে সিনেমার জন্য, যেটা কোক স্টুডিও থেকে বানানো হয়েছে। বাহ, কোক স্টুডিও থেকে। হ্যাঁ, একদম। তো এইটা ভাবনাটা বাস্তবায়িত হলো কি করে? মানে এত নতুন, মানে নবাগতা শিল্পী তিমির দাকে আমি ছেড়ে দিলাম, তাদেরকে কতটা পরিশ্রম হচ্ছে ট্রেন করার জন্য? বা একটা যেরকম আমি বলছি যে প্রীতির ক্ষেত্রে লাবণী, মানে প্রীতিকে লাবণী করে তোলার জন্য পরিচালকের ভূমিকা কতটা, পরিচালকের পরিশ্রম কতটা? হ্যাঁ, প্রথমত বলতে হয় যে আমার ছবি করার যে একটা ধারণা রয়েছে বা আমার একটা পড়াশোনা রয়েছে, সেটা হচ্ছে আমি বিশ্বাস করি আমি যে জিওগ্রাফিতে বড় হয়েছি বা যে ছবিটা যে জিওগ্রাফির যেখানে রয়েছে, সেই জিওগ্রাফিতে আমার চরিত্রগুলো ওই রকম দেখতে হতে হবে। সেখানে হিরোইজম বলে আলাদা করে কোনো পার্টিকুলার সেলিব্রিটি ফেস লাগবে এরকম কোনো বিষয় নেই। আমাদের ছবিতে রজতাভ যেমন দত্ত রয়েছেন, রনিদাকে পুরোপুরি একটা আলাদা চরিত্র, যেটা রনিদা কখনো করেনি, একটা মিউজিক টিচার, যেটা এখনও অবধি রনিদা এরকম ধরনের ক্যারেক্টার করেননি। তেমনি এই প্রীতির কথা যখন উঠে এলো, প্রীতি প্রচণ্ড ইন্ট্রোভার্ট একটি মেয়ে, কিন্তু ওর ক্যারেক্টারটা পুরো এক্সট্রোভার্ট। হ্যাঁ, আমাকে বলছিল পুরো উল্টো। তো আমার মনে হয়েছে অভিনেতাদের তো ওইটাই মজা, যেটা আমি নই সেটাকে আমি যাপন করব আর সেটাকে আমি থ্রো করব আমার ক্যারেক্টারের মধ্যে। তো সেইটা একটা প্রসেস চলে। আর আমার শুধুমাত্র অভিনেত্রী নয়, আমার মিউজিক্যাল সেক্টরেও তিমির বিশ্বাস বা সৌম্যলতা আচার্য বাদ দিয়ে ম্যাক্সিমাম মিউজিশিয়ান যারা কম্পোজ করছেন, লিখছেন, তাদের সবারই ডেবিউ। খুব, মানে এটা তো পরিচালকের জন্য একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আমার মনে হয়েছে যে আমার যদি কাজে অনেস্টি থাকে, তাহলে হয়তো মানুষজন সেটা দেখে বিচার করুন। মানে এখন আমি যেটা ফিডব্যাক পাচ্ছি, মিউজিক লঞ্চ হয়ে গেছে বা মিউজিক সৌম্যলতাদির গান বেরিয়েছে, তিমিরদা বেরিয়েছে, সৌমাল্য একটা নেপালি সং বেরিয়ে গেছে, তো মানুষজনের খুব ভালো একটা ফিডব্যাক পাচ্ছি, এক্সপেরিমেন্টাল ফিডব্যাকটা পাচ্ছি। আমরা এটা শুনি যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, সেখানে এটা তো আরও বড় চাপ যে সমস্ত নবাগতা শিল্পী নিয়ে কাজ। হ্যাঁ, মানে আমার মনে হয় কথাটার সাথে আমি একমত একদমই হতে পারছি না। পাশে দাঁড়াতে হবে না, যে কোনো সিনেমা হলে সেই সিনেমাটাকে দেখুন সবাই, যে কোনো আমার সিনেমা বলে নয়, সবার সিনেমা দেখা উচিত, দেখে তারপরে জাজ করা উচিত যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান কথাটা সত্যি প্রযোজ্য কিনা। হ্যাঁ, মানে যদি কন্টেন্টে দম থাকে তাহলে বস মানুষ এমনি দেখবে, তার জন্য পাশে আলাদা করে বলতে হবে না যে পাশে দাঁড়ান। আমি একবারও বলি না, আমি তো সবাইকে ওপেন ফোরামে সব কটা প্ল্যাটফর্মে বলছি যে ছবিটা দেখুন, ভালো লাগলে বলুন, খারাপ লাগলেও বলুন, তাহলে আমরা শিখব। তিমিরদাকে ভাবনা কেন, তিমিরদা বা সৌম্যলতা? তিমিরদাকে ভাবনা কেন, খুব ইন্টারেস্টিং পয়েন্ট। সেটা হচ্ছে আমি একটি গান তৈরি করছিলাম, সেটা ক্লাসিক্যাল ঘরানার গান। সেটাতে আমার তিমিরদা যেহেতু অনেক উঁচু গলায় গান করেন, তো মানে সেটা আমার মনে হয়েছিল যে এই গানটার ডেপথটা তিমিরদা রিচ করতে পারবে। তো তিমিরদার কাছে যাওয়া, তো তিমিরদার সাথে আলাপ পরিচয় হতে তিমিরদা বলে, প্রেমের ছবি না আমাকেও গান দেয় না মানে তুমি প্রেমের গান করো? মানে হ্যাঁ, আমি দিলে চেষ্টা করতে পারি। করবে, দাঁড়া তোমার জন্য একটা লিখছি। তো তিমিরদাকে ভেবে আমি যখন লিখতে শুরু করলাম গানটা, তিমিরদাকে ভেবে লেখা শুরু হলো। তারপরে তিমিরদাকে গানটা দেওয়া, তারপরে তিমিরদা প্রপার জাস্টিফাই করেছেন। আচ্ছা, প্রপার জাস্টিফাই, এটা একটা পরিচালকের কাছ থেকে বলা যায় সেই মানে A+ পাওয়া, প্রপার জাস্টিফাই। মানে তিমিরদার বৃষ্টি দিন গানটা, এখন বৃষ্টিকালের মরশুমে গানটা, মানে আমি প্রচুর জায়গায় আমরা প্রমোশন খুব একটা করতে পারিনি, বিকজ যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাই। তো বিভিন্ন জায়গা থেকে যখন রিল হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে যখন এই গানটা নিয়ে কেউ আলাদা করে খুঁজে বের করে আমাকে যখন টেক্সট করছে যে গানটা অদ্ভুত, একটা সুন্দর একটা মিষ্টি গান পেলাম আমরা ইন্ডাস্ট্রিতে। তো আর সৌম্যলতাদি তো অসাধারণ একজন মানুষ, মানে আমার খুব প্রিয়, বোঝাই যাচ্ছে কথা বলতে বলতে আবেগঘন হয়ে যাচ্ছে, খুব প্রিয়। মানে আমার ওনার গান শুনে বা তিমিরদা আমাদের এনাদের গান শুনে বড় হওয়া, আমাদের মানে একটা কলেজ লাইফ পেরোনো। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এই গানটা, সৌম্যলতাদি যে গানটা রয়েছে মিথ্যে অভিমান গানটা, যে পেনটা রয়েছে, সেটা মনে হয়েছে দিদি একদম প্রপার, অ্যান্ড সেটা জাস্টিফাই খুব ভালোভাবে করেছেন। ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ভবিষ্যৎ কি মনে হয়? আগামী দিনে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মই থাকবে। তার জন্য কি অনেক বেশি লড়াই করতে হবে? লড়াই সবসময়, মানে লড়াই এটা একটা প্রসেস, এটা লড়াই নয়, এটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, ইন্ডিপেন্ডেন্ট সং, আমরা বলি বাংলা মৌলিক গান, এবং এখন শিল্পীরা বলেন, আমি যদি গানের ক্ষেত্রে বলি, আমার নিশ্চয়ই সেটা সিনেমার সাথে কানেক্ট করা যাবে, যে বাংলা মৌলিক গান এখন তেমনভাবে যারা নতুন প্রজন্ম তারা নাকি শোনেন না, যত না বেশি গোল্ডেন পিরিয়ডের যে গান সেগুলো শোনেন। হলে গিয়ে দেখা বা সেই যে ক্রেজ আমি বলছি, সেটা কতটা আছে, মানে কি মনে হয়, কতটা আশাবাদী? আমি এইটুকু বুঝতে পেরেছিলাম যখন লকডাউন থেকে যখন আমাদের ওটিটি এসছে, ওটিটিতে একটা মাধ্যম, যে মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট মেকাররা
বুম করেছে। অ্যান্ড সামহাও এখন মানুষজন কোথাও গিয়ে আমার মনে হয়েছে ইন্ডিপেন্ডেন্টভাবে যারা বানাচ্ছেন ছবিপত্র তাদের সেই ছবির গুণগত মান অনেকটাই ভালো। তো মানুষজন কিন্তু সাড়া দিচ্ছেন, প্রচুর বন্ধুবান্ধব তারা ইন্ডিপেন্ডেন্ট বানাচ্ছে। মানে আমার কোথাও গিয়ে এই সেলাইটাকে এইভাবে এই স্কেলে বানানোর একটাই কারণ ছিল যাতে কিছু মানুষের কাছে এই মেসেজটা দেওয়া যায়, ভাই তোমরা বানাও, বাকিটা বুঝে নেওয়া যাবে। আগে ছবি গল্প বলা দরকার, কিন্তু তাতে তো অনেক বাধাও এসছে নিশ্চয়ই, প্রচুর বাধা এসেছে, আপস এন্ড ডাউনস তো আছে। এটা প্রসেস, এটাতে শিখতে হবে। মানে এটাতে আমি বাধা মনে করবো না, এটা প্রসেস। আমি যদি বাধা না আসে, আমার এখনো বাধা চলছে হল পাওয়া নিয়ে, এটা একটা বড় আমার এখনো বাধা চলছে হল পাওয়া নিয়ে। আমি গতকাল মানে আমি আমার অ্যাসিস্ট্যান্ট, আমার আর্টিস্ট, আমার সিঙ্গার সবাই মিলে আমরা লড়াই করছি, আমার একটা হল দিয়ে দাও, কলকাতায় একটা হল দিয়ে দাও। কলকাতায় একটা হল খুঁজে বেড়াচ্ছি, সেখানেও পাচ্ছি না। তো আমি এটা কেন, এটা কি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বলেই? এটা না, এই বিষয়টা এটা খুব মানে মজার বিষয় হচ্ছে, অনেকে এটা বলছেন যে খুব খারাপ কাজ হলেও তো অনেক কিছু তোকে প্রোভাইড করা হতো, হয়তো কাজটা দম আছে, হয়তো কাজটার মধ্যে কিছু একটা নতুন কিছু। কিন্তু কলকাতায় একটা হল হলে যে সমস্ত দর্শকরা ধরো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম দেখেন, একটা হিউজ দর্শক তো আছেন, একটা হল হলে কি সেটা তুমি রিচ করতে পারবে বলে মনে হয়? তুমি একটা হলের কথা বলছোই বা কেন তুমি ফাইট করছো না? যে আমি ফাইট করছি সব কিছুর জন্য ফাইট করছি, অবশ্যই ফাইট করছি, কিন্তু ফাইট করতে করতে তো আমার হাতে কিছু নেই। কেন এইখানে যখন আমি একজন বাইরের মানুষ হয়ে ঢুকেনে এসেছি, সেখানে দাঁড়িয়ে ফাইট আমি কার সাথে করছি। আর আমার বিশ্বাস একদিন এই ফাইটিংয়ের শেষে আলটিমেটলি মানুষের জয় হবে। আমি জানি আমার এই কাজটা যখন মানে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে এখন কিছু মানুষ চাইছেন ছবিটা আসুক। আচ্ছা, আমার পাশে বেশ কিছু মানুষ দাঁড়িয়েছেন এখন। এটা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বলেই কি, বা নবাগত এত চরিত্র আছে? আমাকে বারবার বলা হয়েছে যে তুমি নবাগত নিয়ে কাজ করছো, নবাগতদের কেন দেখতে আসবে, আর নবাগত দিয়ে কাজ করলে এখানে হয় না। বাট আমার কোথাও বিশ্বাস, মানে আমি আগামী দিনে এই অন ক্যামেরায় বলে গেলাম, আমি আগামী দিনে নতুন ছবি করব, আমি আবার নবাগত দিন নিয়ে করব। আমি আগামী দিনে যতগুলো ছবি করব, আমার কিছু মানুষকে আমার প্রয়োজন, চরিত্রের প্রয়োজনে বক্স কাস্টিং প্রয়োজন। আমি আবারও বলছি, বক্স কাস্টিং নিয়ে আমি সিনেমা করবো বলে কখনো ভাবি না। আমার চরিত্রের সাথে গেলে তখনই ভাবি যে চরিত্র যাচ্ছে, আচ্ছা চলো দেখতে পারি। আজকে নবাগতা বলা হচ্ছে, কালকে যখন 3টে ছবি করে নেবে তখন তো তাকে নবাগতা কেউ বলবে না। নাটকের মঞ্চ থেকে যারা উঠে আসছে তারা বড় পর্দায় অভিনয় করছে, মানে অভিনয়ের একটা সঠিক প্রশিক্ষণ ছিল। এখন সেই জায়গাটায় সোশ্যাল মিডিয়া এসে যাওয়াতে সেই প্রশিক্ষণের অভাব হচ্ছে, ফলে যে কেউ অভিনেতা বা অভিনেত্রী হচ্ছে। তাকে তুমি মানবে? এটা একদম তোমার সাথে একমত। মানে আমার কোথাও মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার বেশ কিছু রিল ফরম্যাট বা বেশ কিছু মানে শর্ট ফরম্যাটের দরুন প্রচুর মানুষের ফলোয়ার বেস্ট, একদম কোট আনকোট ফলোয়ার বেস্ট, ফলোয়ারদের বিচার করা হচ্ছে, বিচার করে আমরা মানে ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে, যেগুলো আমি প্ল্যাটফর্মের নাম ধরবো না, ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে অভিনেতা অভিনেত্রী হিসেবে। যে কোনো কাজ, ধরো তুমি অ্যাঙ্কারিং করছো, তো তোমার একটা অ্যাঙ্কারিংয়ের ব্যাকরণ জানতে হবে। একদমই তাই, প্রপার শিক্ষা, মানে একটা প্রপার ব্যাকরণের থেকে বড় কথা আমাকে তো জানতে হবে আমি কি সাবজেক্ট নিয়ে কথা বলবো। মানে এই ব্যাকরণ বা এই শিক্ষাটা খুব প্রয়োজন, তা না হলে হয়। কিন্তু মিষ্টি তো অনেক দোকানে হয়, সব মিষ্টির টেস্ট একই রকম হয় না। সেলাই নিয়ে কি ভাবনা? সেলাই মানুষকে দেখাবো, এটা ঠিক করে নিয়েছি। কিভাবে দেখাবো এটা ক্রমশ প্রকাশ্য। আমি যদি সবচেয়ে খারাপটা ধরে নিই যে তুমি হল পেলে না, তখন তুমি কি? আমি হল না পেলে আমার কাছে প্রচুর অপশন আছে। রবীন্দ্র সদনগুলোতে যাবো, গিয়ে পর্দা খাটিয়ে দেখাবো, নাহলে গ্রাম বাংলা গিয়ে পর্দা খাটিয়ে সিনেমা দেখাবো। অ্যান্ড লাস্ট অপশন ইজ পৃথিবীর সবচেয়ে বড় ওটিটি, সেটা হচ্ছে ইউটিউব। বাধা থাকবে আমি জানি, বাট হবে, সিনেমাটা হবে, একদম সিনেমা হবে, সব বাধা পেরিয়ে যেতে হবে। আগামী দিনের জন্য তোমাকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আর আপনারা ঠিক এইভাবেই দেখতে থাকুন তারাদের কথা। আবারও আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি নিয়ে আমি পৃথা হাজির থাকবো আপনাদের সামনে।